আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। অবশেষে পেছালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল ও সিনেট প্রতিনিধি নির্বাচন ২০ দিন পিছিয়ে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্যানেল। নূর হোসেন জানাচ্ছেন বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের তারিখ পেছানো নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক চলাকালে রাকসু ভবনের সামনে বিক্ষোভ শুরু করে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা। এরপরই নির্বাচন পেছানোর দাবিতে বিক্ষোভ শুরু করে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকরা। পরে যোগ দেয় ছাত্রদলও। শিবির ও ছাত্রদলের মুখোমুখি অবস্থানে কয়েক দফায় উত্তপ্ত হয় পরিস্থিতি। এরই মধ্যে নির্বাচনের তারিখ পেছানোর ঘোষণা দেয় রাকসুর নির্বাচন কমিশন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনাররা। আমাদের এই পরিস্থিতি যারা তৈরি করেছে, আমরা অত্যন্ত দৃঢ়চিত্তে বলতে চাই যে রাকসু নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাকসু নির্বাচন আমরা করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এখনো আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি। আগামী ১৬ অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্রদল ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। যে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সকল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই নির্দিষ্ট তারিখটা প্রত্যাহার করতে হবে। এবং আমাদের দাবি প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন সেই ২৫ তারিখ নির্বাচন পিছিয়ে ১৬ তারিখ নির্বাচন সিদ্ধান্ত দিয়েছে। সেই সিদ্ধান্তকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পরাজয়ের ভয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী, এমন অভিযোগও করে শিবিরের প্রার্থী। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দলীয় সিদ্ধান্তে আবারও রাকসু নির্বাচন পিছিয়ে গেল। তাই আমরা সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রাকসু নির্বাচন বানচালের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের হীন প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এদিকে পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। নূর হোসেন, এনটিভি নিউজ, রাজশাহী। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় থাকলেও ১৫০টি আসনে এনসিপি জয়ী হবার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদ ও এনসিপি একত্রে নির্বাচন করলেও দলের প্রতীক হবে শাপলা। এতে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, এবারের নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অস্তিত্ব হারিয়ে যাবে। বিএনপির জনসমর্থন এখন তলানিতে। উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াতের অবহেলার কারণেই পেছাতে পারে নির্বাচন। এ সময় জুলাই সনদে সই করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এনসিপির তত্ত্বাবধানে অনেকগুলো দল আসছে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে বৃহত্তর জোট করবে এনসিপি। আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই। আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। আমাদের ১৫০টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে। বিএনপির ৫০-১০০ আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। গত ২৪ ঘন্টায় আরও ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালগুলোতে রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চলতি মৌসুমে মারা গেছেন ১০৭ জনের মধ্যে রবিবার মৌসুমে সর্বোচ্চ ১২ জনের মৃত্যুর খবর এসেছে। এমন পরিস্থিতিতে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আক্রান্তের হার আগের বছরের তুলনায় বেশি, তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন নাজিবুর রহমান।
কখনো বৃষ্টি আবার কখনো রোদ, আবহাওয়ার এমন রূপ এডিস মশা প্রজননে সহায়ক। আর তাই তো মৌসুম শেষেও দেশ জুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডিএনসিসি কোভিড হাসপাতালে গত কয়েকদিনে গড়ে শতাধিক রোগী ভর্তি হয়েছেন, যাদের অনেকেই বয়সে তরুণ। আইসিইউতেও বাড়ছে রোগীর চাপ। সবশেষ 24 ঘন্টায় এ হাসপাতালে 30 জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। রাজধানী ছাড়াও রোগী আসছেন নারায়ণগঞ্জ, গাজীপুর সহ আশপাশের জেলা থেকে। প্লাটেলেট ছিল 99,000, ওখান থেকে গতকালকে রাত্রে আমার প্লাটেলেট 35,000-এ নেমে আসছে। পুরো শরীর ফুলে গেছিল আর ব্যথা, মানে কোনো জায়গায় হাত দেওয়া যাইতো না, অনেক ব্যথা করতো। এ পরিস্থিতিতে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক বলেন, মৃত্যুহার আগের চেয়ে কমলেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। আক্রান্তের সংখ্যা অনুসারে মৃত্যুহার কম, মৃত্যু কখনোই আমাদের আকাঙ্ক্ষিত বিষয় না, কিন্তু গত বছরের তুলনায় আমরা চিকিৎসা ম্যানেজমেন্ট চেষ্টা করছি। এখনো এই যে সেপ্টেম্বরে একটা জিনিসকে আমরা আগের থেকে অ্যাকচুয়ালি মাথায় রেখেছি, এটা প্রেডিক্টেবল একটা বিষয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 42,000 মানুষ, মারা গেছেন 179 জন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকিতে পণ্য আমদানির ঋণপত্র বা এলসির আড়ালে টাকা পাচার কমেছে, সেই সাথে কমেছে বকেয়া এলসির স্থিতি, বেড়েছে পণ্য আমদানিও। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে অর্থ পাচার রোধে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকের ওপর রাজনৈতিক প্রভাব কমানো এবং দুর্নীতিগ্রস্ত ব্যাংকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও মত বিশ্লেষকদের, জানাচ্ছেন আরাফাত ইসলাম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে যে নজিরবিহীন অর্থ পাচার ও ঋণ জালিয়াতি হয়েছে তার বেশিরভাগই হয়েছিল ঋণপত্র বা এলসির মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 15.5 বছরে এলসির আড়ালে দেশ থেকে 22 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্যাংকারদের মতে এলসির নামে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির বিধান নিশ্চিত করা সহ নজরদারির বিকল্প নেই। ব্যাংকের মালিক পক্ষই এখানে এই টাকা পাচার কিংবা লুটপাটের সাথে জড়িত ছিল, এবং সেই ব্যাপারগুলোকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে এইটা ঘটার সম্ভাবনা ভবিষ্যতে কমে যাবে। তার সাথে ব্যাংকগুলোর সক্ষমতা অর্জন করতে হবে। একটা বিশাল একটা ধাক্কার পরে হয়তো অনেকে যারা এটা করতেন তারা এখন নাই, নতুনভাবে যে আবার কেউ শুরু করবেন না সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না। একটা স্ট্রং মেসেজ দেওয়া যায় যে এই জাতীয় কিছু করলে আগের মতো ছাড় পাওয়া যাবে না, তখন সবাই সাবধান হয়ে যাবে, হয়তো করবে, প্রবণতাটা কমে আসবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমদানির প্রতিটি এলসি কঠোরভাবে তদারকি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এতে চলতি বছরের জুলাই মাসে আমদানির পরিমাণ $6.2 বিলিয়ন ছাড়িয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। কমছে এলসির আড়ালে টাকা পাচারও। অর্থনীতিবিদরা বলছেন, দেশের বাজারে ডলারের স্থিতিশীলতা সহ বেশ কয়েকটি কারণে জুলাইতে আমদানির পরিমাণ বেড়েছে। যেখানে শিল্প উৎপাদন সাথে সম্পৃক্ত কাঁচামাল, ইন্টারমিডিয়েট ইনপুটস আর বিনিয়োগের সাথে সম্পৃক্ত আমদানিটাই সবচেয়ে বেশি। যে বিনিয়োগ পরিবেশে যদি আগামীতে উন্নতি হয়, ক্যাপাসিটি ইউটিলাইজেশন যদি বাড়ে, তাহলে আপনার আগামীতে মোট আমদানির চাহিদা বাড়বে। তো আগামীতে আমদানি বাড়াটা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। আমদানি সহজ করতে এলসি খোলার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্বাভাবিকভাবে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এবং কিছুটা স্কারসিটি ছিল তখন এই আমদানিটা বাধাগ্রস্ত হয়েছিল কিছুটা হলেও, কিন্তু এখন পরবর্তী দেখা যাচ্ছে যেভাবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, আমরা এখন আবার স্বস্তিদায়ক পর্যায়ে আছি। এই কারণে আমরা আন্তর্জাতিক বাণিজ্য স্মুথলি চলার কারণে ওই কোনো প্রকার রেস্ট্রিকশন আমরা আরোপ করতে চাচ্ছি না। বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। পাচারকৃত অর্থকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু সরকার সমন্বিতভাবেই কিন্তু কাজটা করে যাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বেসরকারি খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে বন্ড ও শরিয়া ভিত্তিক সুকুক মার্কেটের গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ট্যাক্স জিডিপি বাড়াতে, করদাতাদের জন্য সেবার মান বাড়াতে এনবিআরের প্রতি আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকায় ডিএসএ টাওয়ারে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, মানি মার্কেটের নির্ভরতা কমিয়ে বন্ড মার্কেটের প্রতি বিনিয়োগকারীদের
আকৃষ্ট করতে কাজ করছে সরকার। দেশের বন্ড মার্কেট বিদেশের মতো বড় বাজারে পরিণত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি। সেমিনারে দেশের বন্ড ও সুকুক মার্কেটের সম্প্রসারণ ও ইসলামী মুদ্রা বাজার উন্নয়নে আলোচনা করা হয়। এ সময় বন্ড ও সুকুক মার্কেটের কার্যপরিধি বাড়াতে নানা দিক তুলে ধরেন বক্তারা। বগুড়ায় আদালতের হাজতখানা থেকে কারাগারে নেবার সময় পালিয়ে গেছেন জোড়া হত্যা মামলার এক আসামি। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় মামলার হাজিরা শেষে অন্যান্য আসামিদের সঙ্গে রফিকুল ইসলামকেও হাত কড়া পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় আদালতের দ্বিতীয় তলার সিঁড়ি ঘরের কৌশলে হাত কড়া খুলে পালিয়ে যান তিনি। ওই সময় হাজতখানার দায়িত্বে ছিলেন পুলিশের 6 সদস্য। পুলিশ জানায় গত 9 জুলাই বগুড়ার দুপচাচিয়ার লক্ষ্মীমণ্ডপ গ্রামে ডাকাতির পর শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রতি বছরের মতো আসছে রমজানেও অনুষ্ঠিত হবে এনটিভির জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো। আজ থেকে শুরু হলো 18তম আসরের রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে 10 অক্টোবর পর্যন্ত। 11 অক্টোবর ঢাকা জেলার প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী প্রতিযোগিতা শুরু হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে 4, 3 এবং 2 লক্ষ টাকার পুরস্কার ছাড়াও ওমরা করার সুযোগ সহ বিভিন্ন ক্যাটাগরিতে 25 লক্ষ টাকার পুরস্কার রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের আসরও হয়ে উঠবে সুমধুর কুরআন তেলাওয়াতের এক অপূর্ব মঞ্চ। জুবায়ের প্রধানের রিপোর্ট। শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা আর সুমধুর কণ্ঠে কোরআনের পাখিদের মিলন মেলার মঞ্চ এনটিভির পিএইচপি কোরআনের আলো অনুষ্ঠান। যে আয়োজনে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কোরআনের হাফেজদের আনাগোনা। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জমজমাট থাকে পুরো আসর। কোরআনের আলো ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা মরহুম মাওলানা আব্দুল ইউসুফের ছেলে হাফেজ আবদুল্লাহ আল জাইদের তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 18তম আয়োজনের। অনুষ্ঠানে পিএইচপির চেয়ারম্যান বলেন, এনটিভির মাধ্যমেই কোরআনের আলো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আজকে তো আরো 30টা টেলিভিশন চ্যানেল কোরআনের আলো করতেছে, কিন্তু প্রথম যে এনটিভি করছে, আমরা আল্লাহর কাছে করুণা চাই, আল্লাহর কাছে দোয়া করি আমরা এই এনটিভির শান শকত যেন আল্লাহ চিরদিন জাগ্রত। আমাদের যখন কিচ্ছু ছিল না তখন আমাদেরকে সাহায্য করছে এনটিভি। এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাকুদ্দিন আহমেদ বলেন, পিএইচপি কোরআনের আলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক অনুষ্ঠান। বিগত বছরগুলোর মতোই এনটিভি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দর্শকদের কাছে পৌঁছে দিবে কোরআন তিলাওয়াতের এই প্রতিযোগিতা। যেহেতু এই প্রোগ্রামটি সর্বাধিক জনপ্রিয় এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যুব সমাজ, বিশেষ করে আমাদের এই জেনজি যারা আজকে জুলাই বিপ্লবকে সফল করেছেন, এই জেনজির মাঝেও কিন্তু কোরআনের যে চর্চা, কোরআন শোনা, এটা কিন্তু ছড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চাই এটি বেস্ট প্রোগ্রাম হবে। 22 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম। 11 অক্টোবর থেকে ঢাকা জেলার অডিশন শুরু হবে বলে জানিয়েছে কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পিএইচপি কোরআনের আলো এই 2026 সালের এই প্রোগ্রামটা যেন আগের চেয়ে আরো আমরা সুন্দর করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। সুমধুর কণ্ঠে বিশ্বব্যাপী কোরআনের বার্তা পৌঁছে যাবে এমন প্রত্যাশা আয়োজকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সন্ধ্যা 6টার সভা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছেতে পিছিয়ে গেছে 3 ঘন্টা। সন্ধ্যার বোর্ড সভা অবশ্য শুরু হয়েছে নাটকীয় একটি দিন শেষে। এখানে 4টি অভিযুক্ত ক্লাবের ব্যাপারে সমাধানে আসার চেষ্টা চালিয়েছেন 9 পরিচালক। যদিও বিলম্বিত এই সভার সমালোচনার বিষয় অন্যখানে। ইতোমধ্যে বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের নাম সন্ধ্যা 6টা পর্যন্ত জমা নেবার কথা থাকলেও ভাঙা হয়েছে সেই নিয়মও। নির্বাচন কমিশন সাবেক বিসিবি সভাপতি ও অধিনায়ক ফারুক আহমেদের রেঞ্জার্স ক্লাবের হয়ে নাম জমা দেবার ফর্ম নিয়েছে রাত 8:30টার দিকে। অভিযোগ উঠেছে আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে পক্ষপাতিত্বের।
দিনের প্রথমার্ধে আদালত পাড়ায় কেটেছে বিসিবির নির্বাচনী ভাগ্য। জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা 15 দিন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ 28 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। ফলে বিসিবির সভাপতির দেয়া চিঠি বৈধ বলে জানায় রাষ্ট্রপক্ষ। এর আগে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ বিসিবির সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করে। রাষ্ট্রপক্ষ সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এর আগে বিসিবির সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে 4 ব্যক্তি বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। রিটকারী 4 জন হলেন রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিমউদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী এবং টাঙ্গাইলের আলী ইমাম তপন। আগামী 6 অক্টোবর হবে বিসিবি নির্বাচন। বিশ্বকাপে অন্তত 2টি ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষেই নিজেদের সেরা ক্রিকেট খেলার সুযোগ দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ সারওয়ার ইমরান। এছাড়াও বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেবার চিন্তা ভাবনা করছেন অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। বিশ্বকাপে খেলতে যাওয়ার আগের প্রস্তুতিটা আদর্শ হয়নি বাংলাদেশের জন্য। কোনো আন্তর্জাতিক সিরিজ খেলা হয়নি। 2 দলে ভাগ হয়ে অনূর্ধ্ব-15 পুরুষ ক্রিকেট দলের সঙ্গে সিরিজ খেললেও তার ফলাফল আশানুরূপ হয়নি। এই সীমিত প্রস্তুতি নিয়েই বিশ্বকাপের অন্তত 2 ম্যাচে জয় পেতে চায় বাংলাদেশ। কাউকে আমরা বড় করে দেখছি না, আমরা আমাদের 100% চেষ্টা করব, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবো। তারপরে ওদের যে স্ট্যান্ডার্ড অস্ট্রেলিয়া বা আরও 2-1টা টিমের, তারপরে আমরা ওদেরকে আমাদের থেকে উপরে দেখব না, আমরা আমাদের মতোই ভাববো এবং আমরা জেতার জন্যই খেলবো। টানা খেলার চাপ কমাতে বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চান অধিনায়ক। কতটুকু খেললে আমি পরবর্তীতে ইন্টারন্যাশনাল ম্যাচে যে বা ইন্টারন্যাশনাল কোনো সিরিজে আমি অ্যাভেলেবেল থাকতে পারবো বা আমার বেটার পারফরমেন্সটা দিতে পারবো, এই জন্য এই ডিসিশনটা মেক করা। আমার কাছে যেটা মনে হয় যে প্রথম প্রায়োরিটি তো হচ্ছে ন্যাশনাল ডিউটি। সো ওই জায়গাটাতে যদি আমি নিজেকে ফিট না রাখতে পারি, অ্যাভেলেবেল না রাখতে পারি, সেটা আমি বলবো টিমের জন্য অনেক ক্ষতিকর হবে। আগামী 30 সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ তাদের টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরের 2 তারিখে। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।